অনেকে আছে এখন বুদ্ধিজীবী, বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে, টক শোতে খুব গরম গরম কথা বলে, পত্র পত্রিকায় লেখে, কলাম লেখে। এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই। এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো যে সে ছাড়া এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া, অমুক তমুককে ব্যালেন্স করে কেউ বাংলাদেশ, ভারত চালাইতে পারবে না। আমাদের দেশের রাষ্ট্রপতিকে বলা হয় যে তিনি আপনার মিলাদ এবং কবর জিয়ারত ছাড়া আসলে ওনার কোনো দায়িত্ব নাই, ডিউটি নাই, ক্ষমতা নাই। আসলে আমাদের যখন রাজনৈতিকভাবে জন্ম, পলিটিক্যালি যখন আমরা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে যাত্রা শুরু করি, সেটা 2018 সালে সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, এবং তার পরবর্তী সময়ে 2019 সালের ডাকসু নির্বাচন, এবং আমাদের পথ চলার শুরু থেকে আমরা যেভাবে আসলে একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে আমরা এই জায়গায় এসেছি, তাতে আমাদের অস্তিত্ব নিয়ে অনেকের সন্দেহ সংশয় ছিল যে আমরা টিকবো কিনা, সংগঠন তো দূরের কথা, টিকবো কিনা। তো যাই হোক, আমরা টিকেছি, বারবার প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছি। এবং এটা ঠিক যে আমরা অন্যদের মতো ক্রেডিট নেয়ার জন্য কিংবা কৃতিত্বের দাবিদার এই জায়গা থেকে আসলে আমরা বাহাস করতে চাই না। তবে আমরা এইটুকু বলতে চাই, আজকের এই পরিবর্তনের জন্য যে কয়েকটি সংগঠনের অবদান, যেই সমস্ত ব্যক্তিদের অবদান, তার মধ্যে এই পরিষদ, সেটা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী, আমাদের যে অঙ্গ সংগঠন পরিষদ কেন্দ্রিক গণসংস্কৃতি পরিষদ, তাদের অনেক ভূমিকা আছে। এবং এই পরিষদের নেতা কর্মীরা অল্প সময়ের মধ্যে আসলে এত স্যাক্রিফাইস করেছে, এটাও খুব কম নজির এবং দৃষ্টান্ত রয়েছে। আমি আসলে সামনে বসে মানে খুব ইমোশনাল, মানে তাদের মঞ্চের উপস্থাপনা দেখে, এবং আজকের এই প্রোগ্রাম, মানে এরকম একটা অডিটোরিয়ামে আমাদের একটা কালচারাল উইং, তাদের একটা প্রোগ্রাম হচ্ছে এত সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে, এটা আমার কাছে কিছুটা আবেগের মনে হয়েছে। যে আসলে ওই যে বললাম যে অনেকের সংখ্যা ছিল যে আমরা টিকে কিনা, উড়ে যাই, এরকম একটা। তো সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবং বিশেষ করে যারা আসলে এই প্ল্যাটফর্মগুলোকে এই জায়গায় নিয়ে এসেছে, যেমন এখানে আজকের এই কমিটিতে, প্রস্তাবিত কমিটিতেও যারা আছে, রোমান জুনিয়র মানুষ, তার আসলে পারিবারিকভাবে, আর্থিকভাবে সে খুব টানপূরণের মধ্যে দিয়ে চলাফেরা, তারপরে এই প্ল্যাটফর্মের প্রতি, সংগঠনের প্রতি এত ডেডিকেশন, চাকরি বাকরি ছেড়ে অনেক দিন ঘুরেছে যে ভাই কমিটি দেন, ভাই আমরা একটু মিটিং করতে চাই। অনেক সময় দিতে পারি নাই, কিংবা ধরেন আমাদের আরো অনেকের সাথে আলোচনা করেছে, অনেক নেতৃবৃন্দ হয়তো তার কথার গুরুত্ব কিংবা তার কাজের গুরুত্বটা উপলব্ধি করতে পারে নাই। তো ওরা চাইলে রাগ করে আসলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারতো। অনেকেই আমাদের এই 18 থেকে 24 কিংবা এই আজকে এই 25 পর্যন্ত এই পথ চলায় অনেকে এসেছে, অনেকে গিয়েছে। আসা যাওয়াটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এটা একটা স্বাভাবিক কার্যক্রম, তার মধ্যে তারা লেগে আছে। এবং আজকের এই প্রোগ্রাম, আমি জানি এখানে আমরা দল থেকে কিছু সহযোগিতা করেছি, যারা আয়োজক তারা কিছু ম্যানেজ করেছে। কতটা কমিটমেন্ট থাকলে এবং ডেডিকেশন থাকলে আসলে তারা এই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে লেগে থাকতে পারে। তো সেই জন্য তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এবং আমার মাঝে মাঝে নিজেকে আসলে অপরাধী মনে হয় যে এই কারণে যে আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে, অনেকে মানে একটা প্রতিকূল সময় থেকে এখন পর্যন্ত এত ক্ষতির সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, কিন্তু আমি আসলে তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি নাই। এখন হয়তো অনেকের প্রত্যাশা আমার প্রতি যে আমি যেহেতু তাদের লিডার, কিন্তু হ্যাঁ, রেজিমের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখনো আছে। এই যে কিছু আগে দেখেন আপনি, যেমন এফডিসিতে যে সরকারি অনুদানের সিনেমার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, দেখেন কিভাবে কি দেওয়া হয়েছে, সুপারিশ। দেখবেন অনেকে এই পরিবর্তনের পরে অনেকে আছে এখন বুদ্ধিজীবী, বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে, টক শোতে খুব গরম গরম কথা বলে, পত্র পত্রিকায় লেখে, কলাম লেখে। অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন,
সুবিধাবাদী ভূমিকা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি দেখেন টেলিভিশন টক শোতে যারা বয়ান দিচ্ছে কিংবা যারা এখন নব্য আপনার বলবেন যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে, তাদের কন্ট্রিবিউশনটা গত কয়েক বছর কি এখানে আমাদের আবৃত্তি শিল্পী ইশরাত আপা বলেছিল যে সে যখন প্রধানমন্ত্রী একটা আওয়ামী লীগের ইয়েদের রেফারেন্স দিয়ে, সরি আপনার কথাটা ভুলে গেলাম, এটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই। এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো যে সে ছাড়া এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া, অমুক তমুককে ব্যালেন্স করে কেউ বাংলাদেশ, ভারত চালাইতে পারবে না। তখন অনেকেই বলেছে যে বিকল্প আমরা তৈরি করে নেব। তারপর শেখ হাসিনার এই যে অপ্রতিরোধ্য হিসেবে, একক হিসেবে তুলে ধরা, সেখানেও তো অ্যাক্টিভিস্ট যারা তারা একটা স্ট্যাটাস দিয়েছে, লেখালেখি করেছে, সেক্ষেত্রে যে ঠিক ওই যে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশনাল পলিটিক্সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ক্ষমতায় পর্যায়ক্রমে ছিল, রাজনীতিটা অনেক ক্ষেত্রেই ওই বলয় কেন্দ্রিক ছিল। কিন্তু আওয়ামী লীগের গত এই 16 বছরের কার্যক্রমে অনেকে যারা প্রকৃত রাজনীতি করে তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও দল মত নির্বিশেষে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিংবা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, অবশ্যই তাদের মধ্যে বিবেক আছে, তারা পরিবর্তনের পক্ষের লোক। সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়নটা করতে হবে, কারণ এই ধরনের পরিবর্তনের পরে প্রত্যেক সমাজই বড় ধরনের ডিভিশন তৈরি হয়। এখন কালচারালি ধরেন একজনে ফর এক্সাম্পল আগে আওয়ামী লীগ করেছে, বাট জুলাই থেকে তার একটা শক্ত এবং শক্তিশালী ভূমিকা ছিল। সুতরাং কোনো কারণে না পেরে তাকে কোণঠাসা করার জন্য কিংবা তাকে আপনার বলবেন কি একটা বিব্রত করার জন্য, সাইজ করার জন্য তার পুরানো এই কর্মকাণ্ড নিয়ে হয়তো অনেকেই মানে সামনে এনে অপমান অপদস্থ করার একটা চেষ্টা করে। এখন এই জুলাইয়ের পরে আসলে আমরা সংস্কারের ব্যাপক একটা জোরে সোরে আলাপ আলোচনা করছি। যারা গভীরভাবে সমাজ এবং রাষ্ট্রকে বুঝেন তাদেরকে কিন্তু এটাও ভাবতে হয় যে আমাদের রিফর্ম প্রসেসের সাথে সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন বা পুনর্মিলন, পুনরায় সমন্বয়ের কথাটাও আমাদেরকে ভাবতে হবে জাতি হিসেবে। যখন নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপি প্রায় ধরেন 30% কাছাকাছি ভোট প্লাস মাইনাস তাদের জনসমর্থন ছিল। আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। একই সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যারা দোসর ছিল এই 16 বছরের ফাঁসিবাদ কায়েমে, যারা রাজনীতির লুটপাটের হালুয়া রুটির ভাগিদার ছিল, জাতীয় পার্টি সহ আরো যারা, অবশ্যই তাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে না। তার মানে এটা নয় যদি ধরেন 1 থেকে 1.5 কোটি মানুষ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক থাকে, আমি সবাইকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার কথা বলছি না, আর বলাটা সঠিক মন্তব্য না। যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত ছিল, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, লুটপাট করেছে, তাদের বিচার হোক, তাদের মামলা হোক। এই বিচার এবং মামলা শাস্তির পরবর্তী প্রক্রিয়ায় যারা এই দেশে থাকবে, সমাজে থাকবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদেরকে একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়া বা পুনর্মিলনের দিকে আমাদেরকে যেতে হবে। আজকে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকে এসেছি। আপনারা জানেন বিস্তর আলাপ আলোচনা হচ্ছে পুরো শাসনতান্ত্রিক কাঠামো নিয়ে, বিশেষ করে 10 বছরের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী থাকতে না পারে, কারণ একাধিকবার টানা প্রধানমন্ত্রী থেকে তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। দলীয় প্রধান এবং সরকার প্রধান যেন একই ব্যক্তি না হয়, কারণ দলীয় প্রধান একটা দলের সরকার প্রধান পুরো দেশে, সুতরাং তার ওই একটা উদার দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমাদের দেশে রাষ্ট্রপতিকে বলা হয় যে তিনি আপনার মিলাদ এবং কবর জিয়ারত ছাড়া আসলে ওনার কোনো দায়িত্ব নাই, ডিউটি নাই, ক্ষমতা নাই। সেই জায়গা থেকে এখনকার এই আলাপ আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্টের কিভাবে এম্পাওয়ার করা যায়, প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতা কমিয়ে কিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাটা ভারসাম্য করা যায়, এবং একটা ভারসাম্যপূর্ণ সংসদ। বাংলাদেশের নির্বাচনগুলোতে দেখা গেছে আপনার আওয়ামী লীগ বিএনপি 90-এর পরবর্তী সময়টা যদি আমরা ধরি, যে লাস্ট 3 দশকে দুটো দল সরকার গঠন করেছে 30, 35, 40% ভোট পেয়ে।
40% ভোট পেয়ে সরকার গঠন করেছে, আর 60% মানুষ তাদের মতামতের কোনো দাম নেই। 40% ভোট পেয়ে যা ইচ্ছে তারা সংসদে আইন বানাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলের খালি আন্দোলন ছাড়া রাজপথে কোনো কাজ নাই। কিন্তু সেই কারণে আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি আনুপাতিক হারে নির্বাচন ইন্ট্রোডিউস করা যায়, সেটা হচ্ছে এই একদলীয় আধিপত্য বিস্তারের সংসদের পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এইখানে অনেকে বুঝে অনেকে না বুঝে মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে হচ্ছে কি আনুপাতিক হারে নির্বাচন হলে আপনার বছর বছর সরকার পরিবর্তন হবে। ভারত কিংবা ধরেন যাই হোক, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ডিভিশন আছে, আমাদের কিছু বিষয়ে অনৈক্য আছে, যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করছে তারা সরকার ফেলে দেবে। পাকিস্তানে ইমরান খানকে যেভাবে হটিয়ে দিয়েছে। তো দেখেন, আমাদের যদি যে আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, আলোচনাটা হচ্ছে যে এখন আপাতত উচ্চ কক্ষে আমরা 100 যে সংসদ সদস্য হবে সেইখানে আমরা আনুপাতিক হারে নির্বাচনের ভিত্তিতে আমরা প্রতিনিধি নিশ্চিত করব। লোয়ার হাউসে যে 400 প্রতিনিধি থাকবে সেটা এক্সিস্টিং সিস্টেমে, তার মানে ওই গতানুগতিক প্রক্রিয়ায় এইখানে কিন্তু ওই বড় দলগুলোরই আধিপত্য থাকবে। এমনকি এমন হতে পারে, ধরেন কোন ছোট দল লোয়ার হাউসে একজন এমপি জিতলো না, কিন্তু সব মিলিয়ে তার দল 5% ভোট পেল, তাহলে উচ্চ কক্ষে তার 5 জন প্রতিনিধি থাকবে সেই দল থেকে। লোয়ার হাউসে কিন্তু তার একজন প্রতিনিধিও থাকতেছে না। সুতরাং আপনাকে যদি সংসদ আপনার ভেঙে দিতে হয়, সরকারের পতন ঘটাতে হয়, প্রথমত হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যেটা এক্সিস্টিং সিস্টেম থাকলে লোয়ার হাউসে এই বিজয়ী দল ব্যতীত অন্য পক্ষে কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আপনারা সংবিধানের যে 70 নাম্বার অনুচ্ছেদ, যেই বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে যে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে সরকার পতনের ক্ষেত্রে, যেটাকে আস্থা বিল বলে, সেখানে ভোট দিতে পারবে না। তাহলে তারা ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না, তাহলে সরকার পরিবর্তনের এই বিধানটা থাকতেছে না। বরঞ্চ এইখানে আপার হাউসে যদি এই আপনার প্রপোর্শনেট অনুপাতে সিটটা হয়, তাহলে হলো কি অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আরো 4 থেকে 5টা দলের প্রতিনিধিত্ব বা ভয়েস ওখানে থাকার ফলে কিছু বিষয় নিয়ে অন্তত তারা কথা বলতে পারবে। কারণ আপনারা দেখেন, সংসদ সদস্য তো খালি হানা ভোট হাত জাগানো আর হানা বলার মধ্যে দিয়েই তাদের কার্যক্রম শেষ করে। এবং সংসদটা তো ভাইব্রেন্ট হয় বিরোধী দলের বক্তাদের কারণে বা বিরোধী সংসদ সদস্যদের কারণে। তাহলে এক্সিস্টিং সিস্টেমে তো ওইভাবে বিরোধী দল খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সেক্ষেত্রে আপার হাউসে যখন আমরা পররাষ্ট্র নীতি, দেশের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা একটা বিল নিয়ে আলোচনা হবে, সেইখানে একটা গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এই রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছি। যদি এখানে কোনো কোনো দলের কিছু কিছু বিষয় একেবারে 18 মতো রিজার্ভেশন, ওখান থেকে তারা সরবে না, সেই জায়গা থেকে আমরা কমিশনকে বা আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বারবার বলেছি, সংস্কার করতে হবে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার আলোকে, কোনো দলকে প্রাধান্য দিয়ে নয়, কোনো দলের নোটের আলোকে নয়। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানটা কোনো দলের ডাকে তো হয় নাই, কোনো দলের আন্দোলনে হয় নাই। পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে, আমরা সবাই জানি। সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই, জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি, তাহলে ভবিষ্যতে আরো গণ অভ্যুত্থান ঘটবে। একটা ছাত্র আন্দোলন, ন্যায্য ছাত্র আন্দোলন, সরকারি চাকরিতে বৈষম্যমূলক একটা ব্যবস্থার বিরুদ্ধে, সেই আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থান হলো, এটা যদি কেউ বলে যে এই আন্দোলনটাকে আমি প্ল্যান করে সরকার পতনের আন্দোলনে নিয়ে আসছি, তার চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে আর কেউ বলবে না। পরিষ্কার কথা, এটা সরকার পতনের আন্দোলনে ছিল না। 2018 সালে আমরা করি নাই, পরিষ্কার কথা। আমরা বারবার সে সময় সরকারের সাথেও আমরা ছাত্র হিসেবে আমরা বলেছিলাম যে আমাদের দাবি তরুণদের মেধার মূল্যায়ন, সে বিষয়ে আমরা আন্দোলন করেছি। সরকার প্রতারণা করে আমরা প্রায় 8.5 মাস, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়েছি। এর মধ্যে কয়েক দফায় হামলা হয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বাট আমরা কিন্তু হাল ছাড়ি নাই। বিকজ
আমাদের একটা কমিটমেন্ট ছিল যে তরুণদের যে ধর্ম, একটা আপোষহীন অপ্রতিরোধ্য চরিত্র, সফল হতেই হবে। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি। সেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির কোটা ব্যবস্থা, যেটা সরকার এই ফ্যাসিস্ট হাসিনায় গত এই জুনে আদালতকে ব্যবহার করে যখন ফিরিয়ে আনার চেষ্টা করলো, ছাত্ররা কিন্তু পরিষ্কারভাবে হেডলাইন দিয়েছিল যে 2018 সালের পরিপত্র বজায় রাখার দাবিতে বা এটা পুনর্বহালের দাবিতে। যখন এই আন্দোলনে ক্রমাগতভাবে ছাত্রলীগ, সরকারি দলের অঙ্গ সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন এবং শেষ পর্যন্ত আন্দোলনকে দমন করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হেলিকপ্টার থেকে গুলি চালানো, বাসার ছাদ থেকে গুলি চালানো, এগুলো কোনো মানুষ সহ্য করতে পারে না। তার ফলে তারা রাস্তায় নেমে এসেছে এবং আন্দোলনের তো একটা এন্ডিং প্রয়োজন হবে। আমাদের 18 সালের অভিজ্ঞতা থেকে আমরা একটা কাজ করেছি, যদি কখনো এইটার জন্য সাপারারও হওয়া লাগবে আমাদেরকে, যদি আওয়ামী লীগ কাম ব্যাক করে, শুধু আমাদের না, যারা এই বিপ্লব, এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, মিছিলে কিংবা ফেসবুকে লেখা আপার মতো সবাইকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। তো সেই জায়গা থেকে আমরা কাজটা করেছিলাম কি, আমরা বুঝেছি যে এটা একটা ব্যাপক মাত্রার তরুণদের সম্পৃক্ত আন্দোলন। সুতরাং এইখানকার তরুণদেরকে যদি এখন এই বাংলাদেশের গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো যায়, তবেই এটা একটা স্বৈরাচার পতন কিংবা জাতির মুক্তির আন্দোলনে পরিণত হতে পারে। আমরা ফ্রন্টলাইনে আমরা আন্দোলন ছিলাম না, আমাদের যারা ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী, তারা মাঠে ছিল, তাদেরকে আমরা পলিসি দিয়েছি। তাদের পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক নেতৃবৃন্দকে জাতীয় পর্যায় থেকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনের যেভাবে ভূমিকা দরকার ছিল আমরা সেটা রেখেছি। আবু সাঈদের মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গায়বানা জানাজা কর্মসূচিতে আমরা আলাপ আলোচনা করে একমত করে রাজনৈতিক দলের সমর্থন আমরা দিয়েছি বা কর্মসূচি করেছি। 19 জুলাই রাজনৈতিক দলগুলো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে, ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে গণমিছিল কর্মসূচি দিয়েছিল। দ্যাট মিনস পলিটিক্যাল ফুল সাপোর্ট 17 তারিখের পর থেকে আন্দোলনের সাথে যেভাবে যুক্ত করা দরকার আমরা সেটা করেছি। এবং শেষ দিকে 1 আগস্ট, 2-3 আগস্ট আপনারা দেখেছেন, আলোচনাটা ছিল পরিষ্কার যে এই ফ্যাসিবাদী কাঠামোর আমরা পরিবর্তন চাই, হাসিনার পতন চাই এবং ভবিষ্যতে যেন কেউ হাসিনার মতো স্বৈরশাসক তৈরি না হতে পারে তার একটা পরিষ্কার আমরা ঘোষণা এবং বোঝাপড়া চাই। তার ভিত্তিতেই কিন্তু শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের কৃতিত্ব, আমাদের কৃতিত্ব, আন্দোলনকারীদের কৃতিত্ব, এটা বললে কিন্তু ভুল হবে। সমস্ত শ্রেণী পেশার মানুষ, আমরা যতই সামরিক বাহিনী বা মিলিটারি উর্দিওয়ালাদেরকে গালি দেই, তারাও কিন্তু প্রো পিপল পজিশন নিয়েছিল। পুলিশের মধ্যে একটা অংশ কিন্তু শেষ পর্যন্ত বা শুরু থেকেই কিন্তু আমরা এখন রমনা জোনের ডিসি যে মাসুদ সাহেবের একটা ভিডিও কিছুদিন আগে দেখলাম, ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য বলছে আগে আমার উপরে হামলা হবে, আমি দেখবো। এই ধরনের পুলিশ অফিসাররা শুরু থেকে পজিটিভ রোল আমরা দেখেছি। সো পুলিশ ছিল, শিক্ষক ছিল, সাংবাদিকও তো ছিল। আমি একটা কথা বলেছিলাম যেটা খুব মানুষকে টাচ করেছিল, 1 আগস্ট 2 দফায় 10 দিন রিমান্ডের পরে আদালতে যখন আমাকে তোলা হলো, আমাকে অনেকগুলো সাংবাদিক লাইক প্রিজন ব্রেক থেকে নামার পথে ভাই কিছু বললেন এবং বলে আর কি। তো আমাকে লিপ দিয়ে যখন কোর্টে উঠাবে, ওইখানে কিন্তু আমি চিনি সমকালীন একজন সাংবাদিক রবিউল বোধহয় নাম, সে বারবার বলছে ভাই আন্দোলন তো জিমাই পড়তেছে, আপনি কিছু বলেন, আমরা ভিতর থেকে বললে কিন্তু কাজ হবে। তখন আমরা বলেছিলাম যে আমরা ডিবি কার্যালয়ে যে আলাপ আলোচনাগুলো শুনছিলাম, ডিবির প্রভাবশালী অফিসার হারুন সাহেব বলছে সারা এই সরকার রাখলাম আমরা, বিএনপির 28 অক্টোবর ভ্যানিশ করে দিলাম, আর এখন কৃতিত্ব নয় ডিজিএফআই লোকেরা। তার মানে আমি বুঝছি যে প্রশাসনের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে ক্রেডিট দিয়ে, এবং পুলিশের উপরে তো সেই দিকে শেখ হাসিনা বা সরকার বিশ্বাস করতে পারছে না, যেখানে তারা আর্মিকে ইনভলভ করে কারফিউ বা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবহার করলো। যে অভিজ্ঞতা বা মেসেজের আলোকে আমার কাছে মনে হয়েছিল যে যদি আরেকটু ধাক্কা দেওয়া যায় সরকার পড়ে যাবে। 90% পতন হয়েছে, 10% বাকি আছে। কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ সবাইকে নিয়ে রাস্তা থাকতে হবে। কারণ আমি কবি, শিল্পী, সাহিত্যিক স্পেসিফিক ভাবে এই কথাটা বলেছি এই কারণে, বাংলাদেশটা শুধু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে সফল গণ অভ্যুত্থান বা রেভলিউশনের ক্ষেত্রে
কবি, শিল্পী, সাহিত্যিক এই শ্রেণী পেশার মানুষের একটা বড় ভূমিকা ছিল। তো যাই হোক, পরিবর্তন হয়েছে। তো আমরা আজকের আমাদের গণসংস্কৃতি পরিষদের কথা বলতে এই কথা বললাম এইখানে, যে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আসলে এত ত্যাগ তারা করেছে কিন্তু তাদেরকে কিছু করতে পারতেছি না। আসলে আমরা তো সরকারেও নাই, কি বলবেন, আবার খুব বেশি নিজেরাও ফাইন্যান্সিয়ালি যে সমৃদ্ধ হয়েছি, অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে রোড ম্যাপ, প্ল্যান, পরিকল্পনা, আমাদের নেতা কর্মীদেরকে সাপোর্ট দেওয়া দরকার, সেটাও পারতেছি না। তারপরে আবার এই একটা বিষয়ে আমাদের নেতা কর্মীদেরকে আমি বলবো মাথায় রাখতে, যে প্রতিকূল সময়ে আমরা গুটি কয়েক মানুষ কিন্তু চেষ্টা করেছিলাম, যে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। অনেকের কন্ট্রিবিউশন আছে, বাট শুরুটা কিন্তু আমরা করেছিলাম। সুতরাং আমাদের শক্তিটা ওইখানে। সো আমাদের যদি ওই একাগ্রতাটা যদি থাকে, ওই কমিটমেন্টটা যদি থাকে, আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বলেন, অন্যান্য ক্ষেত্রে এটা তো রাজনীতির একটা পার্ট আলটিমেটলি। সো সেখানে আমাদের একটা অবস্থান হবে ইনশাআল্লাহ। তবে আমি এই সংস্কৃতি পরিষদের প্রোগ্রামের আমার ব্যক্তিগত ছবি ব্যবহার না করার জন্য আমি বলবো, এখানে আমাদের ছবি ব্যবহার দরকার নেই। সব জায়গায় এরকম ভাবে মানে কার্যক্রমগুলো করার দরকার নাই। কিছু জায়গায় ওই ক্ষেত্রের একটা আবহ থাকাটা দরকার, এবং এই ধরনের প্রোগ্রাম সবসময় আমারই থাকতে হবে, আমাদের থাকতে হবে, আমরাই প্রধান অতিথি হবো সেটা না। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরকেও মাঝে মাঝে অতিথি করা যায়, ডাকা যায়, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা যায়। এবং আমাদের 64 জেলায় যেখানে যেখানে কমিটি আছে, একটা কালচারাল টিম করতে হবে। কারণ সংস্কৃতি ছাড়া পরিবর্তন হয় নাই, বিপ্লব হয় নাই, সমাজ টেকে নেই। সুতরাং একটা সুস্থ সংস্কৃতি আমাদেরকে আসলে গড়ে তুলতে হবে। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে ইন্ডিয়ান হেজিমনির সংস্কৃতি। আমাদের নিজস্ব সংস্কৃতির এখনো বিতর্ক আছে, বাঙালি না বাংলাদেশিটাই ওই দিকে আটে গেলাম, এগুলো অনেক বড় বিতর্ক, অনেক ধরনের ডিবেট আছে। সো আমরা আমাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে সামনে নিয়েই একটা, বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা আমাদের সেই সুযোগ এনে দিয়েছে নিজস্ব সংস্কৃতির বিনির্মাণের ক্ষেত্রে। সেই জায়গা থেকে গণ সংস্কৃতি পরিষদ কাজ করে যাবে, তাদের প্রতি সেই প্রত্যাশা এবং শুভকামনা। আজকের কমিটি লিস্ট, আজকে একটা খসড়া তালিকা আপনার তারা এখানে করেছে। আর একটা কথা জানিয়ে রাখা দরকার, এই রাশেদ ভাই ভুল করেছে, তার হয়তো খেয়াল নেই। 2022 সালের 7ই অক্টোবর আর একটা ঐতিহাসিক দিন। 6 অক্টোবর আবরারকে 2019 সালে বুয়েটে পিটিয়ে হত্যা করেছিল। তার প্রতিবাদী, সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রোগ্রাম প্রতিবাদ করেছিলাম, তার একটা স্মরণ সভা ছিল 7ই অক্টোবর। রাজু ভাস্কর্য, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে, তখন আক্তার, তরিকুল, আসিফ টাসিফ, ওরা সবাই একত্রে ছিল। সেই সমাবেশ করতে গিয়ে ওদের উপরে হামলা হয়েছিল। আর ওই দিনই 7ই অক্টোবর প্রেস ক্লাবের নিচের হলরুমটাতে, বড় যে হলরুমটা, ওইখানে গণসংস্কৃতি পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং কমিটি গঠন হয়েছিল, আহ্বায়ক কমিটি। সো সেই 22 সাল থেকে আজকে দ্বিতীয় কমিটি ঘোষণা হচ্ছে, 31 সদস্য আহ্বায়ক কমিটি 6 মাসের জন্য তারা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেই কমিটিকে সহায়তা করার জন্য, গাইড করার জন্য আমাদের এখানে কয়েকজন উপদেষ্টা আছে, 5 জন। 1 নম্বরে হাবিবুর রহমান রিজু ভাই, হাত জায়গায় একটু দেখুন সবাই। 2 নম্বরে আরিফুর রহমান ভাই আছে,